একনেকে 14,000 কোটি টাকা ব্যয়ে 8টি প্রকল্প অনুমোদন, বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমাতে নীতিমালা, ব্যবসায়ীদের সভায় টেক্সটাইল শিল্পের সমস্যার সমাধানে কমিটি গঠন। রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট, দৈনিক 200 মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি তিতাসের, চাহিদা অনুযায়ী না পাওয়ার দাবি এমডির। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে বেইজিং, জানালেন রাষ্ট্রদূত। বিরোধী দলীয় চিফ হুইপের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। উজানের ঢলে উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র সহ নদ নদীর পানি, প্রায় অর্ধশত স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। এক মানুষে 3 ভাঙা দেওয়ার পরে আর কোনো তোমাদের সমর্থন নাই। আমরা সরকারটা সাহায্য চাই না, আমরা নদীর শুধু কাজ চাই। টাঙ্গাইলে আঞ্চলিক মহাসড়কে ফাটল, ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ। বেসরকারি ব্যবস্থাপনায় 3টি হজ প্যাকেজ ঘোষণা। সর্বোচ্চ প্যাকেজ 7,91,000, সর্বনিম্ন 5,13,000 টাকা। সেবার মান বাড়ায় খরচ বৃদ্ধির দাবি হাবের। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও রাহুল গান্ধীকে হেনস্থার প্রতিবাদে পার্লামেন্টের সামনে বিরোধীদের কালো পোশাকে বিক্ষোভ, শিক্ষা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ কংগ্রেসের 5 দাবি। স্বাগত এখন দুপুরে, শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি ইশতিয়াক আহমেদ। 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের খরচ 14,041 কোটি 21 লাখ টাকা ধরা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে নতুন ও সংশোধিত প্রকল্প রয়েছে। এর মধ্যে ভোলা এলাকায় মেঘনা নদীর ভাঙ্গন ঠেকাতে বাঁধ নির্মাণ প্রকল্প পর্যবেক্ষণে রয়েছে। এছাড়া ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়েতে 5টি নতুন অংশ যুক্ত হওয়ায় খরচ বেড়েছে। সভা শেষে ব্রিফিং করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমাতে নীতিমালা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এডিপি বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বলেও জানান প্রতিমন্ত্রী। প্রকল্প একটা ধারণাপত্র থেকে প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি, ডিপিপি তৈরি এবং সেটা একনেকে অনুমোদন, তারপরে একনেকে অনুমোদনের পর থেকে জিও জারি থেকে শুরু করে একেবারে কার্যাদেশ পর্যন্ত পিডি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কাজ, এটা বেশ একটা দীর্ঘসূত্রিতার জায়গায়। এইরকম যে অবস্থা, তাতে আমাদের সামগ্রিক যে উন্নয়ন কর্মকাণ্ড এবং এডিপি বাস্তবায়ন, এটা আসলে খুবই ধীর গতিতে চলে যায় এবং এটার ফলে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জন করা যায় না। অর্থনৈতিক ক্ষেত্রে যে এডিবি বাস্তবায়নের মধ্য দিয়ে যে একটা গতি সঞ্চার করার কাজ, সেটাও আসলে ব্যাহত হয়। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি আরো বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকার নানা পদক্ষেপ নেয়ার পরেও আনুমানিক 1.5 বছর সময় লাগতে পারে এসব সমস্যা সমাধানে। উদ্যোক্তারা এই সময় পর্যন্ত অপেক্ষা করবে বলেও জানান বিটিএম এর সভাপতি। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে উল্লেখ করে তিনি আরো বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এই শিল্পের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। নতুন কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে বলেও জানান শওকত আজিজ রাসেল। সরকার বন্ধ কারখানা চালু করার যে উদ্যোগ নিয়েছে তা সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান বিটিএমএ সভাপতি।
ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন এটা কি আরও কীভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। আমরা মনে করি যে হ্যাঁ, সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারবে সরকারের যদি সুনজর থাকে, এবং আমরা এখন পর্যন্ত তাই দেখছি। রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় রান্নার চুলায় আগুন জ্বলছে না, ব্যাহত হচ্ছে শিল্প কলকারখানার উৎপাদন। সাভারে তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে আবাসিক গ্রাহকেরা। বিস্তারিত জানাতে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। এছাড়া সাভার থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। প্রথমে যাচ্ছি মিমের কাছে। মিম, এই গ্যাস সংকটের মূল কারণ কি বলছে কর্তৃপক্ষ, আর কোন কোন এলাকায় ভোগান্তি বেশি দেখতে পাচ্ছেন আপনি? ইশতিয়াক, আমরা যতটুকু জেনেছি তিতাস গ্যাস কর্তৃপক্ষর মাধ্যমে যে মহেশখালীতে এলএনজিতে একটি জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটির কারণে সেখানে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রয়েছে এবং দৈনিক 450 MMCFD সেই গ্যাস সরবরাহ কিন্তু কম হচ্ছে, যার ফলে আসলে এই যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকট দেখা দিয়েছে রাজধানী জুড়ে। আমরা এই মুহূর্তে টিকাটুলি রয়েছি, আশেপাশের যে এলাকাগুলো রয়েছে মুগদা, মান্ডা, বাসাবো এবং ধানমন্ডি, বনানী, মিরপুর, মোহাম্মদপুর এই এলাকাতেও আমাদের সহকর্মীরা রয়েছেন। তাদের কাছ থেকে আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি প্রতিটি এলাকাতেই কিন্তু যেই বাসা বাড়িতে গ্যাস সংযোগ রয়েছে সেখানে সেই গ্যাস সংকট দেখা দিয়েছে। আপনি জানেন নিশ্চয়ই যে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিটি রান্নাঘরে, প্রতিটি বাড়ির রান্নাঘরে কিন্তু একটা বেশ চাপ যায়। সকালে নাস্তা তৈরির ঝুঁকি ঝামেলা থাকে, দুপুরের খাবার তৈরির ঝামেলা থাকে, সেগুলো কিন্তু ব্যাহত রয়েছে সেই বাসাগুলোতে এবং পরিবারের সদস্যদেরকে কিন্তু আসলে সেই ভোগান্তিগুলো পোহাতে হচ্ছে। বাইরে থেকে খাবার কিনে আনতে হচ্ছে, কখনো কখনো মাঝরাতে উঠে গৃহকর্ত্রীদেরকে রান্না করে রাখতে হচ্ছে। ফলে সকালবেলা সন্তানদের টিফিন দেওয়ার জন্য ঘরের যে খাবারটি, সেই খাবারটি তারা তৈরি করতে পারছে না। দুপুরে সকলে মিলে একসঙ্গে বসে খাবার যে বিষয়টি থাকে সেটি তারা করতে পারছে না। মাঝরাতে উঠে রান্না করতে হচ্ছে, কিংবা বেশ অনেকটা সময় দেখা যায় যে সন্ধ্যা পর্যন্ত তারা অপেক্ষা করছে, তারপরও গ্যাস আসছে না, যার ফলে রান্না করার জন্য একটা বাড়তি চাপ কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে। এছাড়া যখন কেউ কেউ ইলেকট্রিক চুলায় যখন রান্না করছে সেক্ষেত্রে আবার বৈদ্যুতিক বিল বেশি আসছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে গ্যাসের লাইনে তাদের যে নির্ধারিত মূল্য সেটি মাসিক ফি দেওয়ার পরও আসলে প্রতি মাসে মাসে এই যে ভোগান্তি তাদেরকে পোহাতে হচ্ছে, এক এক সময় এক এক কারণ তিতাস কর্তৃপক্ষ দেখাচ্ছে, এটি আসলে কোনোভাবে মানতে নারাজ যারা এই এলাকার বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বলছেন প্রতি মাসিক যে ফি, সেই ফিটি নির্ধারিত ফি সেটি কিন্তু তারা সরকারকে দিচ্ছে। তাহলে বেশ কয়েকদিন পরপরই এ ধরনের অজুহাতের ফলে তাদেরকে ভোগান্তির শিকার হচ্ছে, সেটা তারা মানতে চাইছেন না। এছাড়াও আসলে এই এলাকাগুলোর বাসিন্দারা যারা বলছিলেন এই সমস্যা, গ্যাসের সমস্যা দীর্ঘদিনের, মাঝে কিছুদিন ঠিক হয়, কখনো বলা হয় গ্যাস লিকেজ হয়েছে, কখনো বলা হয় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে, কখনো কারিগরি ত্রুটি, বিভিন্ন অজুহাতে সারা বছরই কিন্তু এই ধরনের ভোগান্তির মধ্য দিয়েই তাদেরকে যেতে হয়। বিশেষ করে আমরা যদি অন্য এলাকাগুলোর কথা বলি, যে এলাকাগুলো একটু অপেক্ষাকৃত এলাকার কাঠামোগত দিক থেকে বা সেবার দিক থেকে যদি বলি, সেই এলাকাগুলো যদি ভালো বলি, মিরপুর, ধানমন্ডি, বনানী, সেই এলাকাগুলোর মতো এলাকাতেও আসলে গ্যাসের যে সমস্যা, সেই সমস্যাটি কিন্তু প্রবলভাবে, সেই সমস্যাটির জন্য কিন্তু প্রবলভাবে ক্ষোভ জানিয়েছে অত্র এলাকাবাসীরা। ইশতিয়াক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে টিকাটুলি থেকে সর্বশেষ। এ পর্যায়ে জানবো সাভারের গ্যাস সরবরাহের পরিস্থিতি। সেখানে আছেন হুমায়ুন। সাভারের বর্তমান গ্যাস সরবরাহের কি পরিস্থিতি, আর তিতাস কর্তৃপক্ষ সমাধানের কোনো আশ্বাস দিয়েছে কিনা জানাবেন। ইশতিয়াক, আমি এই মুহূর্তে রয়েছি একবারে সাভারের অভিজাত এলাকা খ্যাত ব্যাংক কলোনি, এটিকে স্কুলের নগরীও বলা হয়। এই জায়গাটিতে বছরের পর বছর ধরে কিন্তু আসলে
গ্যাসের একটি তীব্র সংকট পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে গত 1 বছর ধরে এই এলাকার সাধারণ জনগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু সীমাহীন ভোগান্তির মধ্যে রয়েছে, যার ফলশ্রুতিতে গত পরশুদিন মানে 2 দিন আগে কিন্তু তারা তিতাস গ্যাস ট্রান্সমিশন কর্তৃপক্ষের যে আঞ্চলিক অফিস রয়েছে সেটি কিন্তু তারা স্থানীয় সাধারণ জনগোষ্ঠী, বাড়ির মালিক এবং ভাড়াটিয়া যারা তারা কিন্তু সেখানে গিয়ে বিক্ষোভ করেছেন এবং তারা কিন্তু 3 দিনের আলটিমেটাম দিয়ে এসেছেন যে 3 দিনের মধ্যে যদি গ্যাসের সঠিক ব্যবস্থাপনা সঠিক না হয় তাহলে তারা আসলে আবারও সেই তিতাস গ্যাসের আঞ্চলিক যে অফিস রয়েছে সেটি ঘেরাও করবেন। একটু দেখতে পাচ্ছেন মাটির চুলায় কিন্তু এখানকার গৃহিণীরা রান্না করছেন। এটি একটি 6 তলা ভবনের নিচের অংশের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই ভবনটিতে শতাধিক ভাড়াটিয়া কিন্তু রয়েছে। তারা কিন্তু প্রতিদিনই বছরের পর বছর এভাবে মাটির চুলায় রান্না করছেন একদিকে, অন্যদিকে তারা কিন্তু তিতাস গ্যাসের বিল পরিশোধ করছেন। বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া যারা তারা বলছেন যে হয় তারা গ্যাসের সঠিকভাবে সরবরাহ করুক, অন্যথা তাদের যে বিল নেয়ার বিষয়টি সেটিকে বন্ধ করা হোক। কারণ একদিকে তারা তিতাসের বিল দিচ্ছেন, অন্যদিকে তারা কিন্তু লাকড়ি কিংবা ইলেকট্রিক চুলায় রান্না করছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের খরচ বেড়ে যাচ্ছে। পাশাপাশি বাড়ির যে ভাড়াটিয়া যারা আছে, বাড়ির ভাড়া, সেই ভাড়াও কিন্তু ভাড়াটিয়ারা কিছুটা কম দিচ্ছেন, অনেক ক্ষেত্রে ভাড়াটিয়ারা কিন্তু অন্য এলাকায় চলে যাচ্ছেন। এটি শুধু সাভারের ব্যাংকলির এলাকার চিত্র নয়, গোটা সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকায় কিন্তু বিশেষ করে গেন্ডা, ব্যাংক কলোনি এবং আশুলিয়ার কিছু অঞ্চলে কিন্তু এই সমস্যাটা তীব্র থেকে তীব্রতর হয়েছে, ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছে। আমি যেমনটি বলছিলাম 2 দিনের আলটিমেটাম ইতিমধ্যে শেষ হয়েছে। তারা কিন্তু বলছেন আবারও তারা যদি আগামী কালকের মধ্যে সেটি সমাধান না হয়, মানে 3 দিন পর সেটি সমাধান না হয়, তারা কিন্তু তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কর্তৃপক্ষের যে আঞ্চলিক কার্যালয় সেটিকে ঘেরাও করবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখছি, আজকের এই গ্যাস সংকট শুধু পারিবারিকভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোগান্তির মধ্যে পড়ছে, এই বিষয়টি কিন্তু এমন নয়। এখানে আপনি জানেন যে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া কিন্তু একটি প্রায় 2000 শিল্প কলকারখানা রয়েছে। এখানে যথেষ্ট উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণ শিল্প কারখানা কিন্তু গ্যাসের উপর নির্ভরশীল। গ্যাসের লাইনে সঠিক চাপ না থাকার কারণে কিন্তু শিল্প কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সঠিক সময়ে শিপমেন্টও কিন্তু ব্যাহত হচ্ছে, ফলে কিন্তু অর্থনৈতিকভাবে যে ক্ষতির একটি সম্ভাবনা সেটিও কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবং আমরা গার্মেন্টস মালিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এইভাবে যদি গ্যাসের চাপ লাইনে কম থাকে তারা আসলে সঠিক সময়ে শিপমেন্ট করতে ব্যর্থ হবেন। অন্যদিকে যারা বাড়ির মালিক রয়েছেন তারা ভুক্তভোগী, তারা বলছেন যে এইভাবে বছরের পর বছর যদি তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাসের প্রেসার না দিয়ে তারা বিল নেয় সেটি আসলে অমানবিক। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই ছিল সাভার থেকে গ্যাস সংকটের সবশেষ নিয়ে আমার কাছে বিস্তারিত। রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এ বিষয়ে টিকাটলি ও সাভার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মিম এবং হুমায়ুন। এদিকে দেশে 1700 মিলিয়ন ঘনফুট চাহিদার মধ্যে 200 মিলিয়ন গ্যাসের সংকট আছে বলে মন্তব্য করেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক বৈঠকে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি শিল্প খাতে গ্যাস দিতে গিয়ে চাহিদা অনুযায়ী মিলছে না। এলএনজি টার্মিনালেও নানা সমস্যা চলছে। গ্যাস সংযোগের জন্য নতুন প্রায় 1100 আবেদন পড়ে আছে বলে জানান তিতাস গ্যাসের এমডি। টোটাল ফ্র্যাঞ্চাইজ এরিয়ার মধ্যে আমার 12-13টা জেলা আছে, যতগুলো মানে ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে যদি আমি স্মুথলি অপারেট করতে চাই, আমার গ্যাসের ডিমান্ড হচ্ছে 2200 মিলিয়ন কিউবিক ফিট। তো সেই জায়গার মধ্যে আমি যদি 1700 পাই তাহলে স্মুথলি মোটামুটি চালাতে পারি। এখন যদি আজকে যদি দেখেন, এই সকালে মিটিং করে আসলাম, একটা এলএনজি টার্মিনাল বন্ধ, স্পেশালি গাজীপুর এরিয়াটা খুবই গ্যাস ক্রাইসিস চলছে। আর আবাসিকের কথা বাদিয়ে দিলাম, এটা নিত্যনৈমিত্তিক ঘটনা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি। উত্তরাঞ্চল থেকে উপকূল বিভিন্ন জেলায় তলিয়ে যাচ্ছে ফসলি জমি, বাড়ছে নদী ভাঙন, ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক ও বসতবাড়ি। পরিস্থিতি নিয়ে বাড়ছে স্থানীয়দের উদ্বেগ। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশের বিভিন্ন নদ নদীতে আবারও ঊর্ধ্বমুখী পানির প্রবাহ। উজানের ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং উপকূলীয় জেলাগুলোতে দেখা দিয়েছে নতুন করে জলাবদ্ধতা ও নদী ভাঙনের আশঙ্কা। কোথাও ফসলি জমি তলিয়ে যাচ্ছে, কোথাও নদীগর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও অবকাঠামো। গাইবান্ধায় গত 12 ঘন্টায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি 5 থেকে 38 সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে। পানির উচ্চতা বাড়ায় জেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের পাট সহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। একই সঙ্গে নদীর অন্তত 45টি স্থানে দেখা দিয়েছে ভাঙন।
এতে শত শত বিঘা আবাদি জমি ও বহু বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভাঙন কবলিত 25টি পয়েন্টে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এই যে এখন নদী ভাঙন হচ্ছে, আমরা ঘর দুয়ার ভাঙে নিয়ে গেছি, এখন কোথায় থাকবো, কি করবো, দিশেহারা হচ্ছি। ভিটে বাড়ি আমাদের নদীর মধ্যে, মনে করেন এই সাইডে নদীর মধ্যে এখানে আমার 10-12 বিঘা জমি ছিল, এগুলো সমস্ত ভাঙি যাওয়ার পরে এগুলো বিলীন হয়ে গেছে। আমরা চাই নদীর কাজ চাই, নদীর কাজটা দিলে আমরা এখন বর্তমান যে 3-4 ভাঙা দিছি, এখন যেখানে আছি এটার কাজটা আমাদের ঘরে নদীটা ঠিক করে দিলে আমরা এখান থেকে আর কোনো যেতে পারবে না বাবা। নীলফামারীতেও বাড়তে শুরু করেছে তিস্তার পানি। মাত্র 12 ঘন্টা আগে পানি কমলেও নতুন করে উজানের ঢলে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে নদীটির প্রবাহ। পাশাপাশি যমুনেশ্বরী, চিকলি, ঘাঘট ও খটখটিয়া সহ তিস্তার শাখা নদীগুলোর পানিও বেড়েছে। এখনই বন্যা পরিস্থিতি না হলেও সার্বিক অবস্থার উপর নিবিড় নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের আশা, বৃষ্টিপাত ও উজানের ঢল কমলে আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। উপকূলীয় জেলা পটুয়াখালীতেও অব্যাহত রয়েছে বৃষ্টি। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত 9.02 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি নদ নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে, ফলে নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে শঙ্কা। আমাদের যে বিস্ফোরা করছি, এই বিস্ফোরায় এখন বর্তমানে অনেক ক্ষতি হয়ে গেছে, বেমালা ক্ষতি হয়েছে, যে ক্ষতির কোনো শেষ নেই। 10-12 দিন বর্ষার জন্য কোনো কাজকর্ম করতে পারিনি। বর্ষালায় 15 দিন ধরে বৃষ্টির জন্য কোনো কাজকর্ম করতে পারি না, সংসার করতে অনেক কষ্ট হয়ে যায়, 200 টাকা 300 টাকা কামাই যায়, দেখিস হয় না। অন্যদিকে ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জে নদী ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ছোট ফেনী ও ফেনী নদীর বিভিন্ন স্থানে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি ও গ্রামীণ সড়ক। ইতোমধ্যে 3 শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে অথবা ভাঙনের আশঙ্কায় সেগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছেন বাসিন্দারা। এখন আমরা অস্থায়ী হিসাবে আছি, কোনো রকম মনে করেন ঘরের চাল তাল খুলি বুঝে এক সাইডে আসি। প্রচুর মানুষ ঘরবাড়ি হারা হয়েছে, সরকারি রাস্তা চলে গেছে। আপনি এখন যেখানে আমরা আছি এখানে একটা সরকারি রাস্তা, এটা রাস্তা অলরেডি বিলীন হয়ে গেছে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদী রক্ষা বাঁধের অন্তত 60 মিটার অংশে আবারও ধস দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও উজানের পানির চাপে জেলার বিভিন্ন নদ নদীর পানিও বাড়ছে। এর প্রভাবে ভুঁয়াপুর তারাকান্দি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আশেপাশে তো অনেক বাড়ি ঘরে তলায় যাবো, এটা যদি ভাঙে জায়গা, যদি রাস্তা ভাঙে তাহলে আমাদের হয়তো আমাদের বাড়িঘর বিলীন হয়ে যাবে। এখনো পর্যন্ত এখানে বসতে যেহেতু তো পালাচ্ছে, কোনো আমি নিশ্চয়তা কোনো দেখছি না। তো এখনো এই অতীত নিকটে আমাদের বাড়িটি অবস্থিত, এই বাড়িটা যে কোনো মুহূর্তে আমাদের ঢুসে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী কয়েকদিনের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে উজানের বৃষ্টিপাত এবং নদীর পানির প্রবাহের ওপর। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। শামসুল আরেফিন, এখন। উত্তরে তিস্তা ও অন্য নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচেই আছে। তবে নিম্নাঞ্চলের কিছু আবাদি জমি তলিয়ে গেছে। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল বাপ্পি। নদীর পানি বাড়ায় বন্যার কোনো শঙ্কা আছে কিনা, কি বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র? আর পানি এখন তো বৃষ্টিপাত কমে গেছে, পানি কি কমা শুরু করেছে কিনা জানাবেন। ইশতিয়াক, তিস্তা নদীর পানি উজানের ঢলে গতকাল থেকে বৃদ্ধি পেতে শুরু করেছিল, তবে সেটি বিপদসীমা ছাড়ায়নি। বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল সকাল 9টার তথ্য অনুযায়ী। এরপরে যখন আমরা দুপুর 12টার তথ্য সংগ্রহ করি, তখন সেখানে আমরা দেখলাম যে বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যে যত ধরনের শঙ্কা ছিল পানি বৃদ্ধির ফলে সেই সব সংখ্যা কেটে গেছে। নিম্নাঞ্চল যেগুলো প্লাবিত হয়েছিল সেখান থেকেও পানি নেমে গেছে। একেবারেই নদীর গর্ভের মধ্যে যেসব বাড়িঘর বা জমিগুলো আছে সেগুলো কিছুটা পানিতে নিমজ্জিত অবস্থায় আছে। তবে এতে করে বন্যার কোনো ধরনের কোনো পূর্বাভাস বা সতর্কতা দিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। আপনি নিশ্চয়ই জানেন যে তিস্তা নদীর যে উৎসমুখ সেটি হলো ভারতের সিকিম রাজ্য। সেই সিকিমে যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় বা পাহাড়ি ঢল নেমে আসে তখনই তিস্তার পানি বেড়ে যায়, কারণ
ভারতের গজলডোবা বাঁধে তারা ওখানে পানি বেড়ে গেলে যে সেই গেটগুলো খুলে দেয়, যার ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। এবং এই তিস্তা নদীর পানি যে বৃদ্ধি পাওয়াটা এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়াটা, এটিকে পানি উন্নয়ন বোর্ডের ভাষায় ফ্ল্যাশ ফ্লাড বলা হয়, অর্থাৎ তাৎক্ষণিক বন্যা। এবং এই তিস্তা নদীর পানি যত যে হারে বেড়ে যায় সেই হারে আবার কমেও যায়। খুব বেশি স্থিতিশীল অবস্থায় আমরা কিন্তু তিস্তা নদীর পানি এটা পাই না। এবং যেটি হয় যে এই তিস্তা নদী সহ উত্তরাঞ্চলের যেমন ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, এই যে এই নদীর পানিগুলো ভাটির অঞ্চলে গিয়ে গাইবান্ধার পর থেকে, অর্থাৎ বগুড়া বা সিরাজগঞ্জের দিকে গিয়ে তখন সবগুলো নদীর পানি যেহেতু এক হয়ে যায়, তখন সেখানে পানিটা বৃদ্ধি পেতে শুরু করে এবং তখনই সেখানে দীর্ঘমেয়াদী বন্যা দেখা দেয়, দীর্ঘমেয়াদী ভাঙনের কবলে পড়ে সেই সব অঞ্চলগুলো। তবে এখনো পর্যন্ত এই যে তিস্তা অববাহিকা, যে রংপুর বিভাগের যে 5 জেলা জুড়ে রয়েছে তিস্তা, সেই তিস্তা অববাহিকার 2 কোটি মানুষ এখনো পর্যন্ত নিরাপদ আছে। কিছু স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস থাকলেও যেহেতু পানি কমে যাচ্ছে, সেহেতু এখনো পর্যন্ত সেই স্বল্পমেয়াদী বন্যারও পূর্বাভাস আসলে তুলে নিয়েছে। তবে সতর্ক অবস্থায় সবসময় থাকতে বলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে, কারণ যেহেতু উজানে এখনো বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যায়নি, বর্ষাকাল এখনো চলে যায়নি, সুতরাং ওইদিকে যদি আবার বেশি বৃষ্টিপাত হয় বা বেশি পাহাড়ি ঢল নামে, তাহলে সেক্ষেত্রে আবারও পানি বৃদ্ধি পেতে পারে এবং সেক্ষেত্রে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তো এই ছিল আমার কাছে তিস্তার পানি কমা নিয়ে সবশেষ অবস্থা নীলফামারী থেকে। ইস্তিয়াক। টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার সংখ্যা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বাপ্পি নীলফামারী থেকে। চলে যাচ্ছি পরের সংবাদে। পবিত্র হজ পালনের জন্য 2027 সালের সরকারি প্যাকেজের মূল্য কমলেও বেড়েছে বেসরকারি প্যাকেজ। তিনটির মধ্যে সর্বোচ্চ প্যাকেজ 7,91,000 এবং সর্বনিম্ন প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,000 টাকা। সেবার মান বাড়ানোর কারণে গতবারের চেয়ে প্যাকেজের মূল্য বেড়েছে বলে দাবি করেছেন হজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা খান মিম। আসছে বছরে প্রায় 1,27,000 মুসল্লি পবিত্র হজ পালন করবেন। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসেব না পাওয়া গেলেও বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসেব করে বুধবার সকালে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজের ব্যয় হবে 7,91,060 টাকা, যা গেল বছর ছিল 7,50,000 টাকা। বাড়তি খরচ হবে প্রায় 41,000 টাকা। সাধারণ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে 5,95,580 টাকা, আগের বারের তুলনায় যা 45,000 টাকার বেশি। এছাড়া গতবারের চেয়ে 3,500 টাকা বাড়িয়ে সাশ্রয়ী প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,545 টাকা। হাব জানায় প্রতি প্যাকেজেই প্রশিক্ষণ, আবাসন, খাবার ও কোরবানির খরচ যুক্ত করা হয়েছে। এবছর সৌদি সরকারের যে ডি ক্যাটাগরি সার্ভিস ছিল সেটি তারা প্রত্যাহার করেছে, আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে, যার কারণে সৌদি পর্বের খরচ অনেক গুণ বেড়েছে। এখন টোটাল মূল্য হিসাব করতে গেলে আপনাকে এই হজ প্যাকেজ মূল্য বেড়েছে, কিন্তু আগের তুলনা যদি আমরা করি এই হজ প্যাকেজের মূল্য কমেছে। 2026 সালের তুলনায় 2027 সালে হজ যাত্রীদের বিমান ভাড়া কমানো হয়েছে প্রায় 25,000 টাকা। তবু কেন প্রতিটি প্যাকেজেই বাড়তি অর্থ গুনতে হবে, এমন প্রশ্নের জবাবে হাব সভাপতি বলেন, আগের তুলনায় সেবার মান বাড়ানোর কারণে খরচও বেড়েছে। বাড়ি ভাড়ার ব্যাপারে সৌদি সরকার গত বছর এটা ম্যান্ডেটরি করে নাই, যেটা 17% ট্যাক্স তারা ধরছে। সেই বাড়ি ভাড়ার উপরে যদি 17.5% আমরা ট্যাক্স দিতে হয়, তাহলে সে আমাদের এটা দামটা বেড়ে যায়, কিন্তু গত বছর এটা ম্যান্ডেটরি ছিল না। ঘোষিত 3টি প্যাকেজ ছাড়াও হজ এজেন্সিগুলো নিজেদের মতো করে আরও একটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। এদিকে ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরে পবিত্র হজ পালনে খরচ হবে ন্যূনতম 5,05,648 টাকা এবং সর্বোচ্চ 6,15,263 টাকা। অন্যান্য পদক্ষেপ সম্পর্কে তানজিলা খান মিম, এখন, ঢাকা। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিচ্ছে বেইজিং। সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে কথা বলেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ঐতিহাসিক ঘটনা। দুই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর ভূমিকা রাখবে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্টের মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য $1 লাখ মানবিক সহায়তা তুলে দেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে চীনের সুসম্পর্কের নিদর্শন হিসেবে মানবিক সহায়তায় অংশ নিয়েছে চীন।
Last month, Honorable Prime Minister Tariq Rahman successfully visited China. It is a historical visit, during which the leaders of our two countries reached important consensus to jointly building a China-Bangladesh community with a shared future in the new era. This emergency assistance is a concrete implementation of the consensus on improving people's livelihood and a genuine practice of building the Chinese-Bangladesh community with a shared future. বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, গণভোটের রায় অনুযায়ী নতুন বাংলাদেশ বিনির্মাণে আলোচনা হয়েছে, বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়। আসিফ মাহমুদ বলেন, সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক। এ বিষয়ে বিএনপি জামায়াতের সঙ্গে আলাপ আলোচনা করবেন বলেও আশ্বস্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে ইউএস সহ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মতাদর্শ থাকে, বোঝাপড়া থাকে। তো রিফর্মের ক্ষেত্রে তারা স্ট্রংলি এটাকে সাপোর্ট করেন এবং তারা এটার জন্য সরকার দল জামাতে ইসলামী এবং সবার সাথেই তারা এক ধরনের নেগোসিয়েশন এবং কথাবার্তার মধ্যে আছেন আর কি, এবং আমরা এই জন্য সাপোর্ট চেয়েছি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উই রিভল্ট ঘোষণার মধ্য দিয়ে গণমানুষের সংগ্রাম মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, শেখ মুজিবের নেতৃত্বের রাজনৈতিক সংগ্রাম এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই যুদ্ধে অংশ নেয় জাতি। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করে এ দেশের জনগণকে এক ছাতার নিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, ধর্ম এবং ভাষার মাধ্যমে ৪৭-এর পর জাতিকে সংহত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। ৭১-এর পর বাঙালি জাতীয়তাবাদও টেকেনি। শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে মানুষ রাষ্ট্রের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছে। আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট। এই কথা বলার মধ্য দিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তার এক কণ্ঠস্বর শোনা গিয়েছিল, যা ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে রূপান্তরিত যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে নেতৃত্ব দিয়েছিল। কেননা রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক পর্ব যখন এক্সস্টেড হবে, তা যদি যুদ্ধে প্রবেশ করতে বাধ্য হয়, তাহলে কি করতে হবে তা রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলতে পারেনি। মেজর জিয়া তার ব্যক্তিগত সততা, ব্যক্তিগত দেশপ্রেম, ব্যক্তিগত নিষ্ঠা, ব্যক্তিগত সাহস এবং তার যে ইন্টিগ্রিটি, নিশ্ছিদ্র যে সততা, তার উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি সেদিন তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন, উই রিভোল্ট। ঊর্ধ্বমুখী নির্মাণ ব্যয় আর নানা সংকটে টালমাটাল দেশের আবাসন খাত। রড, সিমেন্ট আর ইট পাথরের দাম বাড়ার প্রতিযোগিতার মধ্যে নতুন করে গেইন ট্যাক্স আরোপকে দেখা হচ্ছে বাড়তি চাপ হিসেবে। আর এতে স্বপ্নভঙ্গ হচ্ছে সাধারণ মানুষের। কেন স্থবির হয়ে পড়ছে এই খাত, কি বলছেন বিশেষজ্ঞরা? বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি আবাসন খাত, কিন্তু নীতিমালার জটিলতা আর নির্মাণ সামগ্রীর আকাশচুম্বী দামে গত কয়েক বছর ধরেই এ খাতে ধীরগতি বিরাজ করছে। জাতীয় নির্বাচন আর নতুন বাজেটের পর স্থবির হয়ে পড়া এ খাতে কিছুটা নড়াচড়া হয়েছে ঠিকই, তবে সেটা যে ইতিবাচক নয় তা স্পষ্ট খাত সংশ্লিষ্টদের বক্তব্যে। নতুন করে ট্যাক্স আরোপ করছে, এ নিয়ে আমাদের সাথে এবং যারা আমাদের সম্মানিত ল্যান্ড ওনাররা আছেন তাদের সাথে নতুন করে জটিলতা সৃষ্টি হচ্ছে। মেন যেই আমাদের উপকরণ, রড, সিমেন্ট, সিরামিক্স, এইসব কিন্তু মূল্য অনেক অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে, গত এক বছরে রডের দাম টন প্রতি ঠেকেছে লাখ টাকার কাছাকাছি। পাল্লা দিয়ে বেড়েছে সিমেন্ট আর ইটের দামও। শুধু রড সিমেন্টই নয়, টাইলস, কাঁচ কিংবা অ্যালুমিনিয়ামের দামও বেড়েছে 20 থেকে 25%। ফলে ডেভেলপার কোম্পানিগুলো তাদের প্রজেক্টকে ছোট করে আনছেন প্রতিনিয়তই, যার সত্যতা মিলেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপেও।
বিবিএস এর বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্সের তথ্য বলছে 2024-25 অর্থবছরে নির্মাণ সামগ্রীর ব্যবহার 5.07% প্রবৃদ্ধি থেকে কমে সদ্য সমাপ্ত 2025-26 অর্থবছরে দাঁড়িয়েছে 2.02%। অর্থাৎ রড, বালু, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে খরচ বেড়েছে পরিবহন ও শ্রমিকের মজুরিতে। বিএমপিআইয়ের তথ্য অনুযায়ী গত এক বছরে পরিবহন ব্যয় বেড়েছে 2.26% এবং শ্রমিকের মজুরি বেড়েছে 2.85%। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে, নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় প্ল্যাটের দাম বেড়েছে অন্তত 30-40%। এতে বিনিয়োগ করা টাকা তুলে আনা এখন বড় চ্যালেঞ্জ। এই সেক্টরে 40 লক্ষ মানুষ কর্মরত আছে, তাহলে 40 লক্ষ মানুষ বেকার হলে রাষ্ট্রের কাছে বোঝা হবে। এই সেক্টর থেকে সরকার সরাসরি 50-60 কোটি ট্যাক্স পায়, সেটা কিন্তু সরকার বঞ্চিত হবে। এই সেক্টর মোটা দাগে সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ প্রায় 16% আমরা জিডিপিতে কন্ট্রিবিউট করি, সেটা কিন্তু জিডিপিতে আসবে না। রিহাবের এই শীর্ষ নেতা বলছেন, এ খাত যদি দীর্ঘমেয়াদী সংকটে পড়ে তবে তা শুধুমাত্র আবাসন খাতেই সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে এর সাথে যুক্ত প্রায় 250 উপখাতেও। আমার চারপাশে চলছে বিশাল কর্মযজ্ঞ। এখানে কাজ করা এসব শ্রমিকের ঘাম জড়ানো শ্রমেই তৈরি হচ্ছে মানুষের স্বপ্নের ঠিকানা। আর এই স্বপ্নের ঠিকানায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আকাশছোঁয়া নির্মাণ ব্যয়। বিগত কয়েক বছরে রড, সিমেন্ট আর ইট পাথরের দাম যে হারে বেড়েছে, সাথে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য নির্মাণ সামগ্রীর ব্যয়ও। সবশেষ মরার উপর খাঁড়ার গা হয়ে দাঁড়িয়েছে জমির মালিকের সাইনিং মানির উপর বসানো 15% গেইন ট্যাক্স। মৌলিক চাহিদার এই খাতে করের বোঝা না চাপিয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালার কথা বলছেন অর্থনীতিবিদরা। আমরা যদি এই গোটা সামগ্রিকভাবে একটা নীতিমালার মাধ্যমে যদি যেটা করি, যাতে এই সামগ্রিক ঢালাওভাবে যে ট্যাক্স বসানোর ফলে যে অসুবিধাগুলো সৃষ্টি হবে বা এটাকে দূর করার জন্যে যদি কম্পেনসেটিং কোনো ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আবাসন খাতটা কিন্তু ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। সাধারণ ক্রেতাদের আশা, দ্রুতই নিয়ন্ত্রণে আসবে নির্মাণ সামগ্রীর বাজার, আর থমকে যাওয়া স্বপ্নগুলো আবার মাথা তুলে দাঁড়াবে ইটের ওপর ইটের গাঁথনিতে। নাইম কামাল, এখন, ঢাকা। জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর শীর্ষক সেমিনারে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সরাসরি যোগ দেব সেখানে। রহমান এসে যখন এই যে আমরা না সোশ্যালিস্ট না ক্যাপিটালিস্ট যে পলিসির মধ্যে ছিলাম, জিয়াউর রহমান এসে এক অর্ডারে সেই আমলে 20 কোটি টাকা ব্যাংকের লোন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। তখন ওই আমলে ছিল 2 কোটি টাকা। এই যে করার পরে যে বাঙালি সবাই নেমে পড়ল, আজকে বাঙালি ব্যবসায়ীদের এই জায়গায় আসার পিছনে হলো ওইটাতে দ্য ফাউন্ডেশন। গার্মেন্টসের তাই। আপনি বলেন এরকম রেগুলেটরি রিফর্ম আর কোনো গভর্নমেন্ট করতে পারছে কিনা? যে উনি বললেন যে গার্মেন্টস এক্সপোর্ট করতে হবে, আমি ব্যাক টু ব্যাক এলসি করে দিলাম, আমি বন্ডেড ওয়ার হাউস করে দিলাম, এলসি মার্জিন লাগবে না, কিচ্ছু লাগবে না, গার্মেন্ট ইন্ডাস্ট্রি করো। এবং এই পলিসির ফলে আপনার স্কুলের টিচার, ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে সবাই গার্মেন্টস মালিক হয়ে গেছে। এবং যখন ওই সময় যখন শুরু হয়েছিল, যারা গার্মেন্টসে চাকরি করে ম্যানেজার তারাও কিন্তু এখন বড় বড় গার্মেন্টসের মালিক। তো এই যে জিয়াউর রহমান সাহেব যে জিনিসটা করেছিল, এক্স্যাক্টলি আমরা তো ইয়াং এন্টারপ্রেনার ছিলাম, বাবুভাইরা একটু মধ্যবয়সী এন্টারপ্রেনার ছিল। আমরা দেখেছি জিয়াউর রহমান কিভাবে দেশটাকে আপনার মানে পাইলটিং করে আগায় নিয়ে গেছে। ওনার ছেলেও সেটা চেষ্টা করছে এই জিনিসগুলোকে ইজি করার জন্য, বিজনেসটাকে ইজি করার জন্য। আপনার উনি চেষ্টা করছে ব্যাংক ফ্যাসিলিটি যাতে ইজি হয় সেটার জন্য উনি চেষ্টা করছে। আবার উনি দেশটাকে রিয়েলি ওয়েলফেয়ার স্টেট করতে যাচ্ছেন, যার জন্য আপনার এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছি আমরা ফার্মার্স কার্ড দিচ্ছি, আমরা হেলথ কার্ড দিচ্ছি আমরা। এবং এখন আমরা চিন্তা করছি যে আমাদের যারা রেমিটেন্স যারা আনতেছে তাদেরকে আমরা। প্রতিবেশীর বাসায় টাকা থাকার তথ্য পেয়ে লুট করার পরিকল্পনা করেন পাশের ফ্ল্যাটের গৃহবধূ।
পরিচিত কয়েকজনের মাধ্যমে সফলও হন ডাকাতিতে। লুট করেন 20 লাখ টাকা ও স্বর্ণালংকার। আবার ভুক্তভোগীকে সান্ত্বনা দিয়ে সাক্ষীও হন ডাকাতির মামলায়। তবে টাকা আত্মসাতের আগেই ডাকাতির নেতৃত্ব দেয়া সেই গৃহবধূ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চলছে বাকিদের গ্রেপ্তারের। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। চলতি মাসের 18 জুলাই সন্ধ্যা 7:30 কামরাঙ্গীর চরের মাহাদিনগর এলাকার একটি ভবনের 5ম তলার ফ্ল্যাটে হানা দেয় 5 সদস্যের ডাকাত দল। বাসায় 3 নারীর হাত পা বেঁধে লুট করে 20 লাখ টাকা ও 3 ভরি স্বর্ণালংকার। ঘটনার পর তদন্তে নামে পুলিশ। ডাকাতির 3 দিন পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জড়িত 4 জনকে। এতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর রহস্য। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে লালবাগ জোনের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে সাধারণ ডাকাতি মনে হলেও পুরো ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন খোদ ওই ভবনেরই আরেক ফ্ল্যাটের গৃহবধূ জিয়াসমিন ওরফে জেসমিন। যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে, জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। প্রতিবেশী সুবাদে ভুক্তভোগীর ফ্ল্যাটে যাতায়াত ছিল জেসমিনের। আলোচনার খাতিরে বাসায় টাকা থাকা তথ্য পেলে পরিকল্পনা করেন ডাকাতির। পুলিশ বলছে, ডাকাতির পর সন্দেহ এড়াতে পুরো ঘটনায় ভুক্তভোগীর সাথেই ছিলেন জেসমিন। সাক্ষীও হন মামলায়। ভুক্তভোগীদের সে সান্ত্বনাও দেয়। এমনকি রাত্রেবেলা যখন আমরা ওই ঘটনাস্থল পরিদর্শন করি, সেই ঘটনাস্থলে জিয়াসমিন নিজেই উপস্থিত ছিল। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে, এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসাবে সে রেখেছে। চাঞ্চল্যকর এই ডাকাতির 4 জন গ্রেপ্তার হলেও ঘটনায় এখন পর্যন্ত 8 জনের জড়িত থাকার সূত্র পেয়েছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এই বিষয়টা পুরোপুরি একটা চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় আমরা এই পর্যন্ত মোট 8 জনের জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছি। 4 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার 4 জনের থেকে 2,20,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে কাজ চলছে। রাজু আহমেদ, এখন, ঢাকা। চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় অপহরণের 24 ঘন্টার মধ্যে 7 বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। পুলিশ জানায়, গত 20 জুলাই স্কুল ছুটির পর পশ্চিম সফরবাটা এলাকা থেকে ওয়াসিফাকে কৌশলে সিএনজিতে তুলে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মোহাম্মদ ফয়সাল অপহৃত শিশুটির সম্পর্কে চাচা হয়। শিশুটিকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে ফয়সাল। পরে এই কাজে নিজের পরিচিত কয়েকজন সিএনজি চালককে যুক্ত করেন তিনি। ঘটনার পর ভুক্তভোগীর বাবা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 24 ঘন্টার মধ্যেই শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় অপহরণ চক্রের 3 সদস্যকে। আমরা দ্রুত এই বিষয়টা নিয়ে একটু আমরা পুলিশ বিশেষ করে একেবারে রাত দিন পরিশ্রম করার কারণে এবং দ্রুত তাকে শনাক্ত করার কারণে এই ঘটনা থেকে আমরা কিন্তু এই যে বড় ধরনের একটা পরিস্থিতি সংগঠন থেকে আমরা কিন্তু রেহাই পেয়েছি এবং বাচ্চাটাকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করেছি। এ পর্যায়ে থাকছে দেশের বাইরের খবর। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা ও রাহুল গান্ধীকে আটকের প্রতিবাদে পার্লামেন্টের সামনে কালো পোশাকে বিক্ষোভে নেমেছেন কংগ্রেস সহ বিরোধী দলীয় নেতারা। এছাড়াও স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 5টি দাবি কেন্দ্রের কাছে তুলে ধরেছেন রাহুল গান্ধী। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনাকে ঘোর পাপ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিক্ষার্থীদের ভুল পথে পরিচালনা করছে কংগ্রেস। এমন অবস্থায় ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে সরকার। তানভীর জনের প্রতিবেদন। পুলিশি হামলার পরও ককরোচ জনতা পার্টির সমর্থকেরা তাদের দাবিতে অটুট। বুধবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে হাজারো তরুণের অবস্থান কর্মসূচি চলছে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বিক্ষোভকারীদের জন্য রান্না করা খাবার পাঠাচ্ছে দিল্লিবাসী।
এদিকে এক ভিডিও বার্তায় সিজিবির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও কোনো কর্মসূচি নেই। অব্যাহত বিক্ষোভ ও চাপের মুখে অবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং তরুণদের আন্দোলনের বিষয়ে সংসদে আলোচনায় সম্মত হয় সরকার। তবে বিরোধীদের অভিযোগ, সরকারের এই পদক্ষেপ যথেষ্ট নয়। বিরোধীদের প্রতিবাদে লোকসভা সংসদে হট্টগোল শুরু হলে সাময়িক মুলতবি ঘোষণা করা হয় অধিবেশন। বিজেপি বলছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ককরোচ জনতা পার্টির প্রতিনিধির সঙ্গে বুধবার ফের বৈঠকে বসছে সরকার। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা ও রাহুল গান্ধীকে হেনস্থার প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে কালো পোশাকে বিক্ষোভ করেন বিরোধী নেতারা। শিক্ষার্থীদের সঙ্গে মোদী সরকার অবিচার করছে বলে অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধীর। এদিকে শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ কেন্দ্রীয় সরকারের কাছে 5টি দাবি পেশ করেছেন রাহুল গান্ধী। এদিকে প্রশ্নফাঁসের ঘটনাকে ঘোর পাপ উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি দলীয় রাজনীতির বিষয় নয়, বরং জাতীয় স্বার্থে সব রাজ্য সরকার ও কেন্দ্রকে একজোট হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে কংগ্রেস। দিল্লি হাইকোর্টের নির্দেশে অধিকার কর্মী সোনম ওয়াংচুককে সরকারি হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই তার সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিষয়ে ক্ষুব্ধ হয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দোষী পুলিশ কর্মকর্তাদের শনাক্ত এবং দ্রুত ব্যবস্থা নিতে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও আদেশ দিয়েছেন উচ্চ আদালত। তানভীর চনি, এখন বিশ্ব। অনুশীলন ম্যাচের অভাব ও কন্ডিশনের সাথে মানিয়ে নিতে না পারায় জিম্বাবুয়ে সফরে আশানুরূপ ফলাফল করতে পারেনি বাংলাদেশ। বুধবার দেশে ফিরে এমনটাই জানিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তবে এই সফরের অভিজ্ঞতা আসন্ন অস্ট্রেলিয়া সফরে কাজে লাগবে বলে বিশ্বাস তার। বিস্তারিত আসাদুজ্জামান লিটনের প্রতিবেদনে। জিম্বাবুয়ে সফরে ভরাডুবির পর দেশে ফিরেছেন ক্রিকেটাররা। অপেক্ষাকৃত দুর্বল দলটির বিপক্ষে টেস্টে ইনিংস ব্যবধানে হারে লজ্জা পেয়েছেন শান্তরা। সেখানেই শেষ নয়, ওয়ানডে সিরিজটাও খোয়াতে হয়েছে স্বাগতিকদের কাছে। পূর্ণাঙ্গ সফরে একমাত্র সান্ত্বনা টি-20 সিরিজে পাওয়া কষ্টার্জিত জয়। ঢাকায় নেমেই কন্ডিশনের অজুহাত দাঁড় করালো টিম ম্যানেজমেন্ট। সঙ্গে পর্যাপ্ত অনুশীলনের অভাবকেও দায়ী করলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3-ডে ম্যাচ বা একটা 1-ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। তো ওই অপশনটা এখন নাই। এখন আপনাকে খুব যেই খেলতে হয়, কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এক্সট্রা একটা সময়। যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, 1-ডে টিমের প্লেয়াররাও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। মোহাম্মদ আশরাফুলের বিশ্বাস, জিম্বাবুয়ে সফরের বাজে ফলাফল দলের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং নবাগতদের জন্য এমন হার থেকেই ইতিবাচক দিক খুঁজছেন তিনি। একটা 2টা ম্যাচ আপনি হারতেই পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন। তো লাস্ট 7 মাস ধরে যে তারা এত ভালো ক্রিকেট খেলছে, সেই জায়গায় 1-2 ম্যাচ হারার পরে মরালি তো ডাউন হওয়ার কোনো কিছু নাই আমি মনে করি। অবশ্যই একটা ডিফারেন্ট কন্ডিশনে খেলেছেন, সেই জায়গায় এই একটা এক্সপিরিয়েন্স হয়েছে। জিম্বাবুয়েতে খাপছাড়া ক্রিকেট খেলার পর এবার বাংলাদেশের সামনে মাইটি অস্ট্রেলিয়া। আগস্টে অজিদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান্তরা। জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়াতে আমি মনে করি যে টাফ হচ্ছে, প্রায় 10-12 দিন আগে যাচ্ছে, একটা 3-ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। সাম্প্রতিক ফলাফল নিয়ে না ভেবে সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস আশরাফুলের। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। আর এর মধ্য দিয়ে শেষ করছে এখন দুপুর। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।